আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। জানিয়ে দেব আবারও মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন। এদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠিন কৌশল চালু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। জানিয়ে দেব গাজায় নিহত আরও ৩০, প্রাণহানি ছাড়ালো ৪৫,৫০০ শতাধিক। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়াকে সুবিধা দেওয়ার অভিযোগ জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। শান্তিতে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। স্থানীয় সময় রোববার ২৯ ডিসেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জিমি কার্টার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। জিমি কার্টার ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। গত অক্টোবর মাসে ১০০তম জন্মদিন উদযাপন করেন তিনি। ওয়াটারগেট কেলেঙ্কারির পর জর্জিয়ার স্থানীয় একজন ডেমোক্র্যাট হিসেবে রিপাবলিকান জেরাল্ড ফোর্ডকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত জিমি কার্টার ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি এক মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার প্লেইসে তার বাড়িতে হসপিস কেয়ার নামে ছিলেন তিনি। সেখানে তিনি এবং তার স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে থাকতেন। ২০২৩ সালের ১৯ নভেম্বর তার স্ত্রী মারা যান। জিমি কার্টার ৪ সন্তান এবং ১১ নাতি-নাতনি রেখে গেছেন। এবিসি নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে জিমি কার্টারই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি তার ১০০তম জন্মদিনে পৌঁছেছিলেন। জিমি কার্টার বিশ্বজুড়ে মানবাধিকার বিষয়ক কাজের জন্য ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। জিমি কার্টারের ছেলে চিপ কার্টার এক বিবৃতিতে বলেন, আমার বাবা একজন নায়ক ছিলেন, শুধু আমার কাছেই নন, যারা শান্তি, মানবাধিকার এবং নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাস করেন এমন সবার কাছেই আমার বাবা একজন নায়ক ছিলেন। এদিকে আবারও মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ড্রোনটি ইয়েমেনের মধ্যাঞ্চলীয় আল বাইদা প্রদেশে আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করছিল। এই সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে গ্রহণ করে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী ১৩টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল। $৩ কোটি মূল্যের এই ড্রোন ৫০,০০০ ফুট উচ্চতায় একটানা ২৪ ঘন্টা উড়তে পারে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থা CIA ইয়েমেনের উপর এই ড্রোন পরিচালনা করে থাকে। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার কঠিন কৌশল চালু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। নতুন বছর শুরুর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি মূল নীতি নির্ধারণী বৈঠক করেছেন দেশটির নেতা কিম জং উন। দল ও সরকারি কর্মকর্তাদের ওই বৈঠকে দেশের নিরাপত্তা, জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে সবচেয়ে কঠিন কৌশল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। তবে ঠিক কী ধরনের কৌশল নেওয়া হচ্ছে নিরাপত্তার প্রতিবেদনে বিস্তারিত কিছুই জানানো হয়নি। KCNA-র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার জোট একটি পারমাণবিক সামরিক জোটে সম্প্রসারিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের জন্য দক্ষিণ কোরিয়া হয়ে উঠছে একটি কমিউনিস্ট বিরোধী ঘাঁটি। প্রতিবেদনটিতে আরও বলা হয়, এই বাস্তবতা এটি স্পষ্টভাবে দেখছে আমাদের ঠিক কোন দিকে অগ্রসর হওয়া উচিত এবং আমাদের কি এবং কিভাবে করা উচিত। ২৩ থেকে ২৭ ডিসেম্বর ওই বৈঠক চলতি বছরের শুরুর দিকে দেশটিতে হওয়া বন্যার মোকাবেলা নিয়েও পর্যালোচনা করা হয়েছে।
এছাড়া বৈঠকে বন্ধুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নীত করার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি। এ সময় কিম দেশের যুদ্ধ প্রতিরোধকে শক্তিশালী করতে প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতির আহ্বান জানায়। উত্তর কোরিয়ার এই ধরনের সভাগুলো প্রায় কয়েকদিন স্থায়ী হয় এবং সাম্প্রতিক বছরগুলোতে এই বৈঠকে দেশের মূলনীতি ঘোষণা করা হয়েছে। এদিকে গাজায় নিহত আরও ৩০, প্রাণহানি ছাড়ালো ৪৫,০০০। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫,৫০০ জন ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে প্রায় লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫,৫১৪ জনে। অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ১,০৮,১৮৯ জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩০ জন নিহত এবং আরও ৯৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেনি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তারা নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে এই ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এদিকে রাশিয়াকে সুবিধা দেওয়ার অভিযোগ জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে রাশিয়াকে সুবিধা দেওয়ার অভিযোগ জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা জানানো হয়েছে। ৯০-এর দশকে রাশিয়ার টেলিকম খাত বিভিন্ন খাত থেকে বিভিন্ন ধরনের ধাতব শিল্পের বাণিজ্য করে বিলিয়ন বিলিয়ন ডলার কামানোর অভিযোগ আছে এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। ক্ষমতায় আসার পর থেকে নিজ দেশকে পশ্চিমা বিশ্ব থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোকে জড়ানোর চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। সমালোচকরা বলেছেন, এই প্রধানমন্ত্রীর ড্রিম পার্টির শাসনামলে দেশটির অত্যাধিক কর্তৃত্ববাদী এবং মস্কোপন্থী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রুশ ফেডারেশনকে সুবিধা দেওয়ার জন্যই জর্জিয়ার গণতান্ত্রিক ও ইউরো আটলান্টিক ভবিষ্যৎ ক্ষুণ্ণ করার দায়ে এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে ওয়াশিংটন।